ওনার কি ডায়াবেটিস আছে? কতদিন ধরে কেয়ার করেন? দেখান, ইনসুলিন দেয়, ওষুধ খান। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে নিন্দা করেছেন এবং তিনি খগেন মুর্মুকে দেখতে পর্যন্ত গিয়েছেন। আমি বিশেষ করে অনুসূচিত জনজাতির মানুষ খগেন মুর্মু, তার জন্য আমার প্রাণ কাঁদছে, সেই জন্য আমি হাসপাতালে গেলাম। আমি চোখের জল সামলাতে পারিনি, কারণ উনি নাচতে ভালোবাসেন, উনি নাচতে ভালোবাসেন, নাচাতেও ভালোবাসেন। যেই 30% 35% ভোটের ওপর ভরসা করে মমতা ব্যানার্জি যে নির্বাচনের বৈতরণী পার হন, সেটার কি হবে? এটাকে নিকেশ করে দিই আমরা, এটাকে ইতিহাস করে দিই, ছবি বানিয়ে দিই, তো এরকম হতে পারে। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। রাজ্যে ত্রাণ দিতে গিয়ে উত্তরবঙ্গে বিজেপি সাংসদ এবং বিজেপি বিধায়ক তারা আক্রান্ত হয়েছেন। দীর্ঘ চাপের পরে অবশেষে কিন্তু 4 জনকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে পুলিশ। কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা তাহলে কোথায় গেল, যেখানে একজন সাংসদ মার খাচ্ছেন, রক্তাক্ত হচ্ছেন? ঠিক এই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করবো। রাজ্যের আইন শৃঙ্খলা কোথায় গেল? রাজ্যের আইন শৃঙ্খলা ছিল না, নেই, এবং সেটা এখন মানে রসাতলের দিকে ধাবমান। এর চেয়ে বেশি আর কি বলবো, কারণ এই যে ধরনের খুনোখুনি তৃণমূলের আমলে একেবারে পরিব্যাপ্ত হয়ে গেছে, অনেক সময়ই তার বলি হচ্ছে তৃণমূলের সমর্থকরাই। আমার মনে আছে বগটুই বলে একটি গ্রামে, রামপুরহাটের কাছে, বীরভূমে 9 জন মারা গেল, তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো, কিছুই হলো না। তারপরে নদিয়াতে আরেকটি গ্রামে একটি মুসলমান মেয়ে, তাকে খুন করা হলো। তৃণমূলের একেবারে গোড়ার দিকে, তৃণমূলের এই মমতা ব্যানার্জির রাজত্বের একেবারে গোড়ার দিকে আমার মনে আছে অভিজিৎ বলে একটি ছেলে, তার গলায় কেবল টিভির ফাঁস দিয়ে খুব বীভৎসভাবে নৃশংসভাবে খুন করা হলো, কিছুই হলো না। এই জিনিসগুলো একেবারে মজ্জাগত, এবং এই জিনিসগুলো তৃণমূলের কালচারের মধ্যে অন্তর্গত আর কি। তো এগুলো তো এরপরে তো আইন শৃঙ্খলা কোথায় আছে এই সমস্ত প্রশ্ন করার প্রশ্নই ওঠে না। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে খগেন মুর্মুকে দেখতেও গেলেন, এর মধ্যে কি কোনো রাজনীতি দেখছেন আপনি? এর মধ্যে রাজনীতি ছাড়া আবার কি আছে? মমতা বন্দ্যোপাধ্যায় কি কখনো সুস্থ অবস্থায় খগেন মুর্মুকে দেখতে গেছেন? তা তো জাননি। মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছেন যে আমি কত উদার, আমি কত মানুষকে ভালোবাসি। আমি বিশেষ করে অনুসূচিত জনজাতির মানুষ খগেন মুর্মু, তার জন্য আমার প্রাণ কাঁদছে, সেই জন্য আমি হাসপাতালে গেলাম। আমি চোখের জল সামলাতে পারিনি। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও কি তাহলে আদিবাসী অঙ্ক, আদিবাসী 100 বার আছে, 100 বার খুব ভালো রকম আছে, খুব ভালো রকম আছে, এবং সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন। এই যে পরিস্থিতি, এই বিষয়টা নিয়ে রাজ্যপাল তিনি রাষ্ট্রপতিকে রিপোর্ট দিয়েছেন। তাহলে কি রাষ্ট্রপতি শাসনের দিকে কি যেতে পারে? এটা এখনই আমার পক্ষে বলা সম্ভব নয়, সেটা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত। একদিকে নির্বাচন কমিশন এসআইআর করার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং 15 তারিখ থেকে শুরু হবে, সেটা জানা যাচ্ছে। কিন্তু নবান্নের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে চিঠিতে জানানো হয়েছে যে এই মুহূর্তে অন্তত এসআইআর করার মতো পরিস্থিতি রাজ্যে নেই, একটু সময় দেওয়া হবে। কোনো সময়ই পরিস্থিতি হবে না, কারণ মমতার ভয় হচ্ছে এসআইআর করলে তো সেই ভুতুড়ে ভোটার, মৃত ভোটার, বাংলাদেশি ভোটার, এরা তো সব ধরা পড়বে, এরা তো উৎখাত হয়ে যাবে। এরা উৎখাত হয়ে গেলে বড় মমতা ব্যানার্জির ভোটের অবস্থা কি হবে? যেই 30% 35% ভোটের ওপর ভরসা করে মমতা ব্যানার্জি যে নির্বাচনের বৈতরণী পার হন, সেটার কি হবে? সেই জন্য উনি নানা রকম এখন এইসব অজুহাত দিয়ে যাবেন যে এই কারণে হচ্ছে না, সেই কারণে হচ্ছে না, আজ গরম পড়েছে, কাল শীত পড়েছে, পরশু বর্ষা হচ্ছে, তারপরের দিন অনাবৃষ্টি হয়েছে, যা মাথায় আসে সে একটা কিছু বলে যাবেন। খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ আক্রান্ত হয়েছেন। অনেকে বলছেন যে এবার টার্গেট শুভেন্দু অধিকারী। দেখুক, শুভেন্দু অধিকারী গায়ে হাত তুলে দেখুক কি হয় কি না। এক তো মমতা মানে তৃণমূলের ক্যাডাররা তো আছে, হাত নিষ্পিস করছে, তারা এইসব খুন খারাপি করতে গেলে টাকা পায়, এবং সে টাকাটা পাওয়ার জন্য তারা সবসময় উৎসুক।
সেই জন্য তারাও হয়তো চাপ দেবে তৃণমূলের ওপরে যে আমাদের একটু হাত চালাবার সুযোগ দিন, এটাকে নিকেশ করে দিই, আমরা এটাকে ইতিহাস করে দিই, ছবি বানিয়ে দিই। তো এরকম হতে পারে। বিজেপি বলছে যে লুঙ্গি বাহিনীর তাণ্ডবে আক্রান্ত হয়েছেন খগেন মুর্মু, কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব থাকতে পারে। ও সব সময় গোষ্ঠীদ্বন্দ্ব থাকতে পারে। কি তৃণমূল পেয়েছে? এ তৃণমূলে যে বগটুইতে একদল তৃণমূল আরেক দল তৃণমূলকে খুন করলো, সেটা মনে পড়ে না? এ পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যত রাজনৈতিক খুন হয়েছে আজ পর্যন্ত সবই গোষ্ঠীদ্বন্দ্বের খুন, সব গোষ্ঠীদ্বন্দ্বের খুন তৃণমূলের। তৃণমূল পার্টিটা তৈরি হয়েছে চুরি করার জন্য। এখন চুরির পেছনে তো কোনো মতাদর্শ থাকতে পারে না, তৃণমূলের কোনো মতাদর্শ নেই। তো তারা যে চুরি করবে সেই চুরির বখরা নিয়ে গন্ডগোল হবে। আমি চুরি করতে পারলাম, তুই কেন পারলি না, বা তুই চুরি করলি আমি কেন পারলাম না, এই নিয়ে সমস্ত চলবে আর কি। এগুলো স্বাভাবিক, এগুলো তৃণমূলের একেবারে মজ্জাগত, এগুলো ভুলে গেলে চলবে না। যখন উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি, তখন কলকাতায় কার্নিভালে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত। কারণ উনি নাচতে ভালোবাসেন, উনি নাচতে ভালোবাসেন, নাচাতেও ভালোবাসেন। দুঃখের বিষয়ে রাজ্যের মানুষ আর নাচছে না ওর কথায়। তো উনি নেচে যান, নাচতে নাচতে উত্তরবঙ্গে চলে গেলেন। সেখানে গিয়ে উনি নানা রকম সহানুভূতির ভান করলেন, খগেন মুর্মুকে নাচতে নাচতে দেখতে গেলেন। নাচ চলছে, অবিরাম নাচ চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে নিশানা করে বলছেন মির্জাফর। হ্যাঁ, এইটা খুব গুরুত্বপূর্ণ কথা। আসলে যে শত্রু শিবিরে ভাঙন ধরিয়ে দেওয়া, এটা মানে বহু পুরনো জিনিস আর কি, সেই রামায়ণের সময় থেকে হয়ে আসছে। এ বিভীষণ যেমনি শত্রু শিবিরে মানে লঙ্কার শিবিরে একজন একটা ভাঙন সৃষ্টি করেছিলেন, সেই রকম ব্যাপার। এখন মমতা যেটা ভুল করছেন সেটা হলো যে নরেন্দ্র মোদী আর অমিত শাহ এরা কি ঘাসে মুখ দিয়ে চলেন না? এদের গতকাল জন্ম হয়েছে, এদের সকলেরই বয়স 70-এর অধিক। এরা বহু রাজনীতি দেখেছেন। মমতার এইরকম এর মতন ছেলে ছোকরার মতন আচরণ, এটাতে এরা শুধু মৃদু হাসবেন, আর কিছু হবে না। কিন্তু একটা কথা এই প্রসঙ্গে বলে নিই, মির্জাফরকে নিয়ে আমরা সবাই নিন্দা করি। মির্জাফর বিশ্বাসঘাতক, সত্যিই সে বিশ্বাসঘাতক। কিন্তু বিশ্বাসঘাতকতার ফল যেটা হয়েছিল সেটা খারাপ হয়নি। সিরাজ একটা শয়তান, চরিত্রহীন, ক্ষমতালোলুপ, অর্থলোলুপ, হিন্দুর ওপর অত্যাচারকারী লোক ছিল। সে যে উৎখাত হয়েছে, খারাপ হয়নি, ভালোই হয়েছে। আপনি একটু আগে যেটা বলছিলেন যে একটা সম্প্রদায়, শোনা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস বিজেপিকে আটকাতে রাজ্যে 100টা নতুন সংখ্যালঘু প্রার্থী করতে পারে। তা করতে পারে, 100টা কেন, 294টাও করতে পারে। আটকাচ্ছে কি? কারণ আজ বাদে কাল এই ফিরাদ হাকিম প্রমুখ যারা তৃণমূলের মুসলমান নেতা আছে, আমি সংখ্যালঘুটুকু বলি না, কারণ ওরা এখন প্রচুর সংখ্যা হয়ে গেছে, কোনো ক্রমেই ওদের সংখ্যালঘু বলা চলবে না। যে কটা মুসলমান নেতা আছে তারা তো ওর কাছ থেকে, মমতা ব্যানার্জির কাছ থেকে যাকে পাউন্ড অফ ফ্লেশ বলে, তারা বুঝে নিতে চাইবে আমাদের ভোটেই আপনি দাঁড়াচ্ছেন দিদি, আমাদের ভোটেই আপনি জিততেন, আমাদের খালা বা আপা, মমতা আপা, আপনারা আমাদের ভোটেই জিতছেন, অতএব আমাদের সিট দিতে হবে, আমাদের 100টা দাঁড় করাতে হবে। সেটা মমতা ইচ্ছে করে দেবেন না, মুসলমানরা কেড়ে নেবে। খগেন মুর্মু যখন মার খেলেন, একটা আদিবাসী সাংসদ, এটা দেশের কাছে রাজ্যের যে মুখটা কি খারাপ হলো? রাজ্যের মুখ খারাপ হতো, আর কি বাকি আছে? এই রাজ্যটাকে নিয়ে আমরা যখন পশ্চিমবঙ্গের বাইরে যাই সবাই হাসাহাসি করে, বলে तुम्हारा माने बंगाली लोगों का हम सम्मान करते थे कि चुनाव ये इतिहास में ब्रिटिश जमाने में ब्रिटिश के खिलाफ इतना लड़ाई किए थे, अब तुम लोग इस चुड़ैल को कैसे हर बार इसको निर्वाचित करते हो, इसको मुख्यमंत्री बनाते हो, এই সমস্ত কথা বলে আর কি। আমাদের খুব দুঃখ হয়, কারণ উনি আমাদের মুখ্যমন্ত্রী তো বটেই, যাই করুন না কেন নির্বাচিত মুখ্যমন্ত্রী তো বটেই, কিন্তু আমাদের বলার কিছু নেই, আমরা চুপ করে থাকি। আজকের সল্টলেকে বিজেপির দপ্তরে একটা বৈঠক চলছে, রণকৌশল ঠিক হবে। আপনার কি মনে হয় যে কী ধরনের পদক্ষেপ করলে আপনার রাজ্য ক্ষমতা আসতে পারে? এটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ আমি তো এর মধ্যে নেই, আমি এখন সক্রিয়ভাবে বিজেপির মধ্যে নেই।
অতএব এই মুহূর্তে বলা আমার পক্ষে বলা সম্ভব নয়। অসংখ্য ধন্যবাদ। এসআইআর নিয়ে যখন নির্বাচন কমিশন তার প্রস্তুতি সেরে ফেলেছে, কার্যত 15 অক্টোবর থেকে এই এসআইআর হতে পারে বলে জানা যাচ্ছে, ঠিক তখনই নবান্নের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে এ রাজ্যে এই মুহূর্তে এসআইআর করার জন্য পরিস্থিতি নেই। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।